আমন্ত্রণ সব খবরে, সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। হামে আক্রান্তদের অনেকেই এখন ভুগছেন নিউমোনিয়ায়। টিকা না দেয় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে নিউমোনিয়ায়। চিকিৎসকরা বলছেন পরিস্থিতি উদ্বেগজনক। আক্রান্তদের বেশিরভাগই ঢাকার বাইরের। হামও উপসর্গে 24 ঘন্টায় প্রাণ গেল আরও 12 জনের। শুক্রবার বিকেলে মহাখালীর ডিএনসিসি কোভিড-19 হাসপাতাল পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রী জানান, হামের চিকিৎসায় সরকারের কোনো গাফিলতি নেই। একটা স্বস্তির নিঃশ্বাসের জন্য আপ্রাণ চেষ্টা। নেবুলাইজড করে বাবা মা চেষ্টা করছেন প্রাণের সন্তানের জন্য স্বস্তির প্রশ্বাসের ব্যবস্থা করবার। রাজধানীর মহাখালীর ডিএনসিসি কোভিড হাসপাতালে এখনও রোগী ভর্তির চাপ অব্যাহত। 450-র ওপর রোগী ভর্তি এই হাসপাতালে। আক্রান্তদের স্বজনরা জানান, জ্বর নিয়ে শিশু ভর্তি হলেও পরবর্তীতে আক্রান্ত হচ্ছে নিউমোনিয়ায়। শ্বাসকষ্ট আর নিউমোনিয়া, দুইটা একবারে আক্রান্ত হয়েছে। বুক এক্সরে করছে, এখন আবার নিউমোনিয়া ধরা পড়ছে। নিউমোনিয়া এখনো বলে নাই, বলছে নিউমোনিয়ার ভাব আছে, নেবুলাইজার করতে বলছে। ঢাকা এবং আশপাশের অঞ্চল সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকেই হামে আক্রান্ত রোগীর সংখ্যা কেবলই বাড়ছে। এছাড়া অন্যান্য হাসপাতালে চিকিৎসা পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে বলেও জানান অনেকেই। শ্বাসকষ্ট আছে, আপনার এক্সরে দেশে, রক্ত পরীক্ষা দেশে, জ্বর, ঠান্ডা, কাশি, চোখ ফুলে গেছে, মুখে ঘা হয়েছে। ও যদি কান্না করে কোনো শব্দ, আমি এখন শব্দ শুনতে পাচ্ছি না, যদিও কান্না করে আমি শব্দ শুনতে পাইতেছি না। ঢাকা মেডিকেল গেছি, ঢাকা মেডিকেলে ওনারা বলতেছে যে এখানে ওনারা চিকিৎসা দিতে পারতেন না ঠিক মতন। পরে আমি আরেকজন বলে আমি শরৎদিতে গেছি, শরৎদিতে আমি মনে করেন যে এক কথা ওনাদের হাতে পায়ে ধরার বাকি ছিল। শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্করাও আক্রান্ত হচ্ছে হামে। চিকিৎসকরা বলছেন, প্রাপ্তবয়স্কদের মধ্যে যারা আক্রান্ত হচ্ছে তাদের বয়স 30 থেকে 40। ট্রিটমেন্ট চলছে, মানে পরিস্থিতি অতটা ভালো দেখতেছি না। হাম ভাইরাসের আর কি ইয়াটা ধরা খাইছে, রোগটা ধরা খাইছে। এদিকে চিকিৎসকরাও বলছেন, হামের অন্যতম জটিলতা নিউমোনিয়া। পরিস্থিতি উদ্বেগজনক, নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে। মিজেলসের জটিলতায় আক্রান্ত রোগীদেরকেই ভর্তি করি। এ কারণে যারা নিউমোনিয়া বা ডায়রিয়া এসব জটিলতা যাদের আছে তারাই প্রধানত হাসপাতালে ভর্তি। এ কারণে আসলে নিউমোনিয়ার সংখ্যাটা আমরা বেশি পাচ্ছি, মানে আসলে জটিলতার মধ্যে নিউমোনিয়ার সংখ্যাটাই সবচেয়ে বেশি। বিকেলে হাসপাতালটি পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। জানান, হামের চিকিৎসায় সরকারের কোনো গাফিলতি নেই। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এমন কোনো চিকিৎসা নেই যেটা হাম রোগীদের দেয়া হচ্ছে না বলেও জানান তিনি। যে হামের চেয়ে বেশি এখন নিউমোনিয়া চলছে। এই নিউমোনিয়াটা কিন্তু করোনার আগেও দেখা দিয়েছিল। নিউমোনিয়াটা তো পুষ্টির অভাব একটা কারণ। একটা মানে মিজেলসের ভ্যাকসিন রেখে যায় নাই, শূন্য হাতে যাত্রা করেছি মাননীয় প্রধানমন্ত্রীকে সাথে নিয়ে ওনার নির্দেশ মতো, এবং আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা জায়গায় ভেন্টিলেটর দিতে সক্ষম হয়েছি। মন্ত্রী জানান, শিশুদের ও মায়েদের পুষ্টির অভাব রয়েছে। বেশিরভাগ শিশুর জন্ম সিজারের মাধ্যমে হওয়ায় মায়েরাও ঠিকভাবে বুকের দুধ খাওয়াতে পারছে না বলেও জানান তিনি। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার জামায়াতের সাথে কোনো আলোচনা করেনি বলে দাবি করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার বিকেলে রংপুরের দলীয় কর্মসূচিতে গিয়ে তিনি বলেন, তিস্তার বিনিময়ে পদ্মা ব্যারেজ প্রকল্প মেনে নেওয়া হবে না। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতেই হবে। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ঘরে বাইরে আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান জামায়াত আমির। রংপুর মহানগর জামায়াত আয়োজিত শিল্পকলা একাডেমি মিলনায়তনের সুধী সমাবেশে যোগ দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। কর্মসূচিতে যোগ দেওয়ার আগে ডাক্তার শফিকুর রহমান কথা বলেন সাংবাদিকদের সাথে। এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে বিএনপি জামায়াতের সাথে কথা হওয়ার বিষয়ে দুই উপদেষ্টার বক্তব্যে দ্বিমত পোষণ করেন জামায়াত আমির। সরকারের পক্ষ থেকে কেউ আমাদের সাথে এই বিষয় নিয়ে কোনো আলোচনা করে নাই। এখনও আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, তৎকালীন সরকারের পক্ষ থেকে কোনো একজন মানুষ এই বিষয় নিয়ে আমাদের সাথে একটা শব্দ উচ্চারণ করে। ডাক্তার শফিকুর রহমান বলেন, সরকার গণভোটের রায় নিয়ে বাহানা করছে, যা কাম্য নয়। বলেন, তিস্তার বদলে পদ্মা ব্যারেজ হতে পারে না। পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতন চালানো হচ্ছে দাবি করে এর নিন্দা জানান জামায়াত আমির। আমরা পদ্মা ব্যারেজের এই উদ্যোগকে অভিনন্দন জানাই, কিন্তু এটা তিস্তার বিনিময়ে নয়। তিস্তার জায়গায় তিস্তাকে অবশ্যই তার পাওনা দিতে হবে এবং এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করতেই হবে। 70% মানুষ প্রায় তারা রায় দিয়েছিল গণভোটের পক্ষে, কিন্তু সরকারি দল এটাকে অপমান এবং অগ্রাহ্য করেছে।
পরে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এর আগে নগরীর মডেল কলেজ মিলনায়তনে রংপুর বিভাগের থানা ও উপজেলা জামায়াতের আমির সম্মেলনে বক্তব্য রাখেন ডাক্তার শফিকুর। সেখানে তিনি নেতাকর্মীদের নানা দিক নির্দেশনা দেন। দুইটা সার্চ লাইট আপনাদের দিকে এখন তাক করা আছে, একটা আল্লাহ তাআলার আর একটা জনগণের। এই দুইটাকেই সম্মানসমূহ করতে হবে। সকালে রংপুর পৌঁছালে সার্কিট হাউসে জামায়াত আমিরকে সংবর্ধনা দেন নেতাকর্মীরা। সরকার, মাঝহারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একের পর এক কল্যাণমুখী উদ্যোগে জনগণের আস্থা অর্জন করেছে সরকার। তাই ইস্যু না পেয়ে বিরোধী দল জুলাই সনদ নিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করতে চায় বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি প্রশাসক আব্দুস সালাম। শাহবাগ থানা বিএনপির আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে কথা বলেন তিনি। এ সময় বিরোধী দলের এমন ষড়যন্ত্রের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান আব্দুস সালাম। বৃক্ষরোপণের এই কর্মসূচির আওতায় দক্ষিণ সিটিতে ৩০ লাখ গাছ লাগানো হবে বলেও জানান তিনি। বলেন, বর্তমান সরকার ঢাকাকে গ্রিন এবং ক্লিন সিটিতে রূপান্তর করতে চায়। তারই অংশ হিসেবে দক্ষিণ সিটি বিএনপির প্রতিটি থানা এবং ওয়ার্ড শাখা বৃক্ষরোপণের এই কর্মসূচি পালন করবে। একই সাথে কোরবানির সময় বর্জ্য ব্যবস্থাপনা এবং নগরীকে পরিচ্ছন্ন রাখতে বিএনপি নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় কাজ করার আহ্বান জানান ডিএসসিসির প্রশাসক। তারা দেখতে পাচ্ছে যে মাত্র 2 মাসের মধ্যেই তারেক রহমানের সরকার এত কাজ করে ফেলছে। যদি 5 বছর সঠিকভাবে কাজ করতে পারে তাহলে তাদের কোনো অবস্থান থাকবে না। সেই কারণেই তারা চাচ্ছে সরকার যাতে ঠিকমতো কাজ করতে না পারে। কিন্তু তারেক রহমান তার শপথে অটুট। 22 বছর পর চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 16 মের এই সফরকে কেন্দ্র করে জেলা জুড়ে এখন উৎসবের আমেজ। খাল পুনর্খনন, ফ্যামিলি কার্ড বিতরণ ও সাংগঠনিক সভা সহ দিনভর নানা কর্মসূচিতে অংশ নেবেন তিনি। প্রিয় নেতাকে বরণ করতে এবং এই জেলার উন্নয়নে একগুচ্ছ দাবি নিয়ে অধীর আগ্রহে অপেক্ষায় চাঁদপুরবাসী। চাঁদপুরের প্রবেশদ্বার থেকে শুরু করে অলিগলি সবখানেই এখন সাত সাত রব। উপলক্ষ দীর্ঘ 2 দশক পর প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফর। চাঁদপুর ইলিশের বাড়ি হিসেবে পরিচিত হলেও সাধারণ মানুষের আক্ষেপ দীর্ঘদিনেও হয়নি কাঙ্ক্ষিত উন্নয়ন। তাই এবার প্রধানমন্ত্রীর কাছে চাঁদপুরবাসীর প্রত্যাশা অনেক। চাঁদপুরে একটা যদি ইপিজেড তৈরি করে দেয় তাহলে চাঁদপুরে যে লক্ষ লক্ষ বেকার সংখ্যা, সে বেকার সংখ্যাটা দূর হবে। তারেক রহমানের কাছে অনুরোধ জানাবো এবং আমাদের দাবি যে চাঁদপুরে একটা পর্যটন এরিয়া গড়ে তোলার জন্য খান কলন করলে আমরা কৃষি যারা আছি তারা উন্নত হমু, কারণ পানি দিতে পারমু, ঠিকমতো ফসল উঠাইতে পারমু। সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী শাহরাস্তি উপজেলার ঘোরদোখাল এবং সদর উপজেলার বিশ্বখাল পুনঃখননের কাজ উদ্বোধন করবেন। তবে সফরের অন্যতম প্রধান আকর্ষণ চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি। এর মাধ্যমে দেশের 22 জেলায় একযোগে এ কার্যক্রম উদ্বোধন ঘোষণা করবেন তিনি। সফর ঘিরে উচ্ছ্বসিত তৃণমূলের নেতাকর্মীরা। তারা বলছেন, এই সফরে চাঁদপুরবাসীর জন্য উন্নয়নের বার্তা দিয়ে যাবেন সরকার প্রধান। ফেসিবাদের আমলে বাংলা চাঁদপুরে কোনো রকমের উন্নয়ন হয় নাই, শুধু চাঁদপুর সদর না, চাঁদপুর জেলাতে। প্রধানমন্ত্রীর এই আগমন উপলক্ষে উনি চাঁদপুরের জনগণের জন্য কিছু বার্তা দিয়ে যাবেন, যে বার্তার মাধ্যমে চাঁদপুরের জনগণ দেখবে যে দৃশ্যমান কিছু উন্নয়ন এখানে হবে। প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। চাঁদপুরে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছেন, মাননীয় প্রধানমন্ত্রী আসছেন। সেই সাথে আমরা আমাদের প্রোটোকল বিষয়ক যে সমস্ত প্রস্তুতি আছে, নিরাপত্তা সংক্রান্ত যেসব বিষয় আছে, সেসব বিষয়ে আমরা সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছি। সরকারি কর্মসূচির পাশাপাশি চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায়ও যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তাপস সরকার, যমুনা নিউজ। সরকার ব্যবস্থাকে জবাবদিহিতার মধ্যে আনতে কাজ করছে বর্তমান সরকার। এই কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। মোহাম্মদপুরে আয়োজিত এক উন্মুক্ত আলোচনায় এই কথা বলেন তিনি। সভায় আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা সহ উপস্থিত ছিলেন নানা সেবাদানকারী সংস্থার দায়িত্বশীলরা। মোহাম্মদপুর, আদাবর, ঢাকা উদ্যান সহ এই অঞ্চলের বাসিন্দারাও সেখানে সরাসরি এলাকার সমস্যার কথা তুলে ধরেন। সমাধানের আশ্বাস দেন প্রশাসন ও সেবাদানকারী সংস্থাগুলোর দায়িত্বশীলরা। এ সময় স্থানীয়দের সমস্যাগুলো লিখিত আকারে জমা নিয়ে সেগুলো 1 মাসের মধ্যে সমাধানের আশ্বাসও দেন প্রতিমন্ত্রী।
জবাবদিহিতার অধীনে আমরা পুরো সরকার ব্যবস্থা নিয়ে এসেছি। পুলিশ, ট্রাফিক, তিতাস, ওয়াসা, ডিএনসিসি যারা আছেন, আমাদের বিদ্যুৎ, সকলে কিন্তু আপনাদের সম্মুখে এসে দাঁড়িয়েছেন এবং আগামী দিনেও দাঁড়াতে থাকবেন। জাতীয়তাবাদী হতে হলে সরকারকে আগের সীমান্তের বাসিন্দাদের রক্ষা করতে হবে, এমনটাই মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। জুমার নামাজের পর শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে তিনি এ কথা জানান। এ সময় সার্বভৌমত্ব রক্ষায় শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নাসির উদ্দিন পাটোয়ারি। সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তিনি। গরু চোরাচালানের সাথে বাংলাদেশিরা নন, বরং ভারতীয় বাহিনী জড়িত বলেও মন্তব্য করেন নাসির উদ্দিন পাটোয়ারি। এ সময় মাদক চোরাচালান বন্ধে প্রশাসনের সদিচ্ছা নিয়ে প্রশ্নও তোলেন তিনি। জনগণ হা ভোটে ভোট দিয়েছে এবং বাংলাদেশে কোন সংস্কার আপনি বাস্তবায়ন করছেন না। আমরা যখন এগুলা দেখি তখন আমরা তাদেরকে বলি ভুয়া জাতীয়তাবাদী। জাতীয়তাবাদী হতে হয় তাহলে প্রথমে আপনাদেরকে বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়িয়ে সীমান্তের মানুষদেরকে আপনাদেরকে রক্ষা করতে হবে। নেত্রকোনার কলমাকান্দা গড়াডোবা হাওরে ফসল রক্ষা বাঁধ ভেঙে ঢলের পানি ঢুকছে। নতুন করে প্লাবিত হয়েছে বরকাপন ও পোগলা ইউনিয়নের মেদাবিল ও সোনই সহ কয়েকটি হাওর। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন জানান, বড় ফসল কাটা প্রায় শেষ পর্যায়ে থাকায় বাঁধটি ভেঙে গেলেও তেমন ক্ষতি হবে না কৃষকের। তবে হাওরের উঁচু এলাকাতে কিছু ফসল থাকায় তা দ্রুত কাটার পরামর্শ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বড়কাপন ইউনিয়নের কেশবপুর এলাকার কামাউড়া স্লুইস গেটের পাশে বাঁধটি ভেঙে যায়। পানি বাড়তেছে, 2 দিনের বৃষ্টিতে পাহাড়ি ঢলে একবারে ফসল সব ডুবে গেছে, নষ্ট হয়ে গেছে। তেলেঙ্গা, মেদি, দুর্গা, হাতুরিয়া, তেলেঙ্গা ডুবে গেছে। নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের 5 জনের কেউ আর বেঁচে নেই। স্বামী সন্তানদের পর মারা গেছেন গৃহবধূ সাইমাও। শুক্রবার সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার 3 সন্তানের সাথে। সাইমার মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়ি পটুয়াখালীতে। সেখানে স্বামী কালামের পাশে সমাহিত করা হবে সাইমা ও 3 সন্তানকে। কথা ছিল ঈদে ফিরবেন সপরিবারে। কালাম গ্রামে এলেন ঠিকই, কিন্তু নিথর দেহে। পটুয়াখালীর বাউফল উপজেলার উত্তর কনকদিয়া গ্রাম, এখানেই জন্মেছিলেন মোহাম্মদ কালাম। একমাত্র সন্তান, 2 দশক আগে হারিয়েছেন বাবা মাকে। জীবিকার তাগিদে থিতু হন নারায়ণগঞ্জের ফতুল্লায়। স্ত্রী এবং 3 সন্তান নিয়ে ছিল সবজি বিক্রেতা কালামের সংসার। গত 10 মে বাসায় গ্যাস লাইনে লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধের পর একে একে মারা যান সবাই। নিয়ে এসে দাফন করা হয়েছে। তারপরে আমরা রওনা দেওয়া ধরছি, শুনছি যে রাত্রে আবার মেয়ে মারা গেছে ছোটটা। তারপরে আবার সকালবেলা আবার শুনি যে ছেলে মারা গেছে। তারপরে দুপুরের দিকে শুনি যে নিজের মেয়েটা মারা গেছে। তারপরে আবার তারপরের দিন সকালবেলা, মানে আজকে সকালবেলা খবর পাওয়া যায় যে চাচিও মারা গেছে। একজন লোক না, একজন থাকলো কালামের নামটা অন্তপক্ষে থাকতো ইতে, না কালামের ছেলে বা কালামের মেয়ে আছে, কিন্তু 5 জন লোক মারা গেছে, কেউই নাই। কালাম ও তার পরিবারের এমন মৃত্যুর পর বিষাদের ছায়া গ্রাম জুড়ে। সবার মনে প্রশ্ন, এই মৃত্যুর দায় কার? তারা তো সারা রাত্র গ্যাস জ্বালা রাখছে, গ্যাসে তামান গড় হইয়া ছিল। সকাল উঠতে বেড়ায় যায় মালানে কাঁচা তরকারি বিক্রি করে, তো মালান তো সকালে উঠছে, উঠতে ম্যাচ জ্বালছে, সিগারেট খায়। জ্বালার পরে এই ব্রাস্ট হয়ে গেছে। গ্যাস লুজ বলছে আরো 15-20 দিন আগে থেকে, বলার পরেও বাড়িওয়ালা ঠিক মতো করে নাই, না করার কারণে এই 5 জন লোক নিহত হয়েছে। সোমবার রাতে জানাজা শেষে বাড়ির পাশে কবরস্থানে দাফন করা হয় কালামের মরদেহ। একটি সামাজিক সংগঠনের সহায়তায় স্ত্রী ও 3 সন্তানের মরদেহ বাড়িতে নেয়ার ব্যবস্থা হয়েছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলাদা স্থান থেকে এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার উপজেলার বড়ালু ও কর্ণগোপ এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বড়ালু এলাকার একটি ডোবার পাশে ঝোপের মধ্যে রিকশা চালক নূর মোহাম্মদের মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেয় স্থানীয়রা। পরে পরিবারের সদস্যদের সহায়তায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। অপরদিকে তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকায় একটি স্টিল মিলের পাশের কাঠ বাগানের ঝোপ থেকে এক নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে ওই নারীকে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
সিলেটের বিছানাকান্দি পর্যটন এলাকায় ঘুরতে গিয়ে জলাশয়ে গোসলে নেমে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল 4টার দিকে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বিছানাকান্দি পর্যটন এলাকার একটি জলাশয়ে গোসলে নেমে ডুবে যায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শান্ত বণিক। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধারে অভিযান শুরু করে। পরে রাত 9:30টার দিকে শান্তর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। শান্ত সাবিপ্রবি পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের 2023-24 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজের খবর এবার। হোয়াইট ওয়াশ করা আর সিরিজ বাঁচানো, এমন ভিন্ন লক্ষ্য নিয়ে দ্বিতীয় ম্যাচে আজ সিলেটে আবারও মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি শুরু হবে শনিবার সকাল 10টায়। তবে এই ম্যাচে বাগড়া দিতে পারে বৃষ্টি, বলছে আবহাওয়া পূর্বাভাস। ম্যাচের আগের দিন বৃষ্টির বাধায় অনুশীলন করতে পারেনি বাংলাদেশ দল। তবে দল আছে ফুরফুরে মেজাজে। ঢাকা টেস্ট জিতে সিরিজে 1-0 এগিয়ে আছে বাংলাদেশ। ইনজুরির কারণে একাদশ থেকে ছিটকে গেছে ওপেনার সাদমান ইসলাম। তার জায়গা নেবেন তানজিদ তামিম। আরেক ওপেনার মাহমুদুল জয়ও জায়গা হারাতে পারেন ফর্মহীনতায়। সে সাথে ওয়ার্কলোড কমাতে পেস বিভাগেও আসতে পারে পরিবর্তন। এদিকে পাকিস্তান একাদশেও আসবে পরিবর্তন। বাবর আজম ফিরবেন একাদশে। বোলিং ডিপার্টমেন্টেও আসতে পারে বদল। আমি যখন গ্যাপ দিচ্ছিলাম হয়তো আমার কাছে ব্যাটসম্যান ছিল, বাট 20 উইকেট নেওয়ার মতো এরকম 4 জন বোলার ছিল না। আমার কাছে হয়তো 1 2 জন ছিল, তো আমার জন্য ডিফিকাল্ট হয়ে যেত। বাট আমার পরেও যারা করেছেন এটা হতো। বাট এখন আমি একটা জিনিস বলতে পারি যে আমাদের ব্যালেন্সড এবং আমাদের ভ্যারাইটিটা অনেক, যেটা কিনা যে কোনো একটা টেস্ট টিমকে আপনি যে কোনো কন্ডিশনে, সেটা স্পিন হোক, পেস হোক, স্পোর্টিং হোক, তো সেখানে রেজাল্ট বের করতে আপনার সুবিধা করে দেবে। জাস্ট আমাদেরকে এক্সিকিউট করতে হবে পার্টিকুলার ওই 5টা দিন। ইরানের তেল ক্রয়কারী চীনা কোম্পানিগুলো নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত জানাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন থেকে ফেরার পথে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন তিনি। তার দাবি, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও চীনের অবস্থান অভিন্ন। স্বায়ত্তশাসিত দ্বীপ তাইওয়ানকে অস্ত্রের প্যাকেজ দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেননি ট্রাম্প। এছাড়া চীনের বোয়িং বিমান ক্রয়ের সিদ্ধান্ত আর পারমাণবিক অস্ত্র সীমিতকরণ সহ বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে দাবি তার। চীনের ঐতিহ্যবাহী শহর ঝংনানহাই, এখানেই প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুদিনের এ বৈঠকে দুদেশের সম্পর্কের টানাপোড়েন অনেকটাই সমাধান হয়েছে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বৈঠকটিকে মাইল ফলক আখ্যা দেন চীনা প্রেসিডেন্ট শি। অবশ্য উল্লেখযোগ্য কোনো চুক্তির বিষয়ে খোলাসা না করেই এয়ারফোর্স ওয়ানে ফ্লোরিডার পথে রওনা হন মার্কিন প্রেসিডেন্ট। সাংবাদিকদের সাথে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট জানান, ইরান যুদ্ধ বন্ধের বিষয়ে চীন ও যুক্তরাষ্ট্রের অবস্থান প্রায় অভিন্ন। ইরান থেকে তেল কেনার বিষয়ে চীনা কোম্পানিগুলোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়েও দ্রুত সিদ্ধান্ত জানানোর প্রতিশ্রুতি দেন তিনি। ইরানের তেল কেনা চীনা কোম্পানিগুলো থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে কিনা সে বিষয়ে আলোচনা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। এদিকে বৈঠকের পর স্বায়ত্তশাসিত দ্বীপ তাইওয়ানকে $14 বিলিয়ন অস্ত্র প্যাকেজ প্রদান করা হবে কিনা তা নিয়েও তৈরি হয় ধোঁয়াশা। তাইওয়ানের বিষয়ে শি খুবই শক্ত অবস্থান নিয়েছেন। আমি কোনো দিকেই প্রতিশ্রুতি দেইনি, তবে খুব অল্প সময়ের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত জানাবো। দেখা যাক কি হয়। মার্কিন প্রেসিডেন্টের দাবি, 200টির বেশি বোয়িং যাত্রীবাহী বিমান কিনতে সম্মত হয়েছে চীন। ভবিষ্যতে আরও 750টি বিমান কেনার প্রতিশ্রুতিও দিয়েছে বেইজিং। পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়েও আলোচনা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে। 2017 সালে প্রথম মেয়াদে চীন সফর করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এবছর মধ্যবর্তী নির্বাচনের আগে জনসমর্থন ফিরে পেতেই যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্বন্দ্বী দেশ চীন সফর করেছেন তিনি, এমনটাই ধারণা বিশ্লেষকদের। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। ভারতের উত্তরপ্রদেশে ভারী বৃষ্টি এবং বজ্রাঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 117 জনে। সার্বিক নজরদারিতে তৎপর রাজ্য প্রশাসন। নিহতদের প্রত্যেক পরিবারকে কমপক্ষে 4 লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে রাজ্য প্রশাসন। কর্তৃপক্ষ জানিয়েছে, গেল 24 ঘন্টায় ব্যাপক ঝড়ে ক্ষতির শিকার 19 জেলা। প্রাণ গেছে 1.5 শতাধিক গবাদি পশুর। ধসে পড়েছে 100-র কাছাকাছি বাড়িঘর, দেয়াল ও বৈদ্যুতিক খুঁটি। ব্যাহত যোগাযোগ ও ইন্টারনেট ব্যবস্থা। এখনও চলছে উদ্ধার অভিযান। পরিস্থিতির সার্বিক তত্ত্বাবধানে 24 ঘন্টাই সচল রাখা হয়েছে সরকারি কমান্ড স্টেশন।
বাংলাদেশ ও নেপালের সংস্কৃতি, ঐতিহ্য এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করতে অনুষ্ঠিত হলো নেপাল ফেস্টিভ্যাল। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত এই উৎসবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানে নেপালের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা, নৃত্য ও সঙ্গীতের আয়োজন করা হয়। পাশাপাশি আয়োজনে ছিল নেপালি ফুড ফেস্ট, যেখানে দর্শনার্থীদের জন্য বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়। ঢাকাস্থ নেপাল দূতাবাস ও বাংলাদেশ নেপাল ফ্রেন্ডশিপ সোসাইটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় এই ফুড ফেস্ট। আয়োজনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। নোয়াখালীর বেগমগঞ্জে চৌমোহনী পূর্ব বাজারে লার্জ ফার্মা লিমিটেডের শোরুম উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে দোয়া মোনাজাত ও কেক কাটার মধ্য দিয়ে ফার্মেসি উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোহাম্মদ তাজুল ইসলাম। অনুষ্ঠানে চৌমোহনী ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন কবির, আলী মামুন, ৮ নম্বর পৌর ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদ সহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী তাজুল ইসলাম বলেন, নোয়াখালীর মানুষকে সেবা দিতেই দেশে বিদেশি ওষুধ পাওয়া যাবে নির্ভরযোগ্য এই প্রতিষ্ঠানে। দর্শক, এই ছিল সব খবরের আজকের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।